আজকে আমরা দেখতে চলছি তিনটা জলপরীর গল্প, যারা সবসময় পানিতে থাকার ফলে অনেক বিরক্ত হয়ে গেছে। তাই একদিন হঠাৎ করে তিনজনই মানবজাতির শহরে চলে আসে। তারা মানুষের ঘরবাড়ি পোশাক ও চলাফেরা দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে মানুষরা তাহলে এরকমই হয়। কিন্তু তারা পুনরায় যখন তাদের আশ্রয়স্থলে ফিরে যেতে চায় তখন আর তারা জলপরী রূপ নিতে পারে না, আর জলপরী রূপে আসার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায়। তো বন্ধুরা, এসব কিছুই থাকছে এই ভিডিওতে। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। সিনেমার শুরুতেই আমরা তিনজন জলপরীকে দেখতে পাই, যাদের নাম ছিল রিয়া, ফারজু ও সিনহা। তারা বার্মিন নামে একটি দ্বীপে বেশ মজা করছিল। তাদের এই খুশির কারণ সেই দিন ছিল পূর্ণিমা। জলপরীদের প্রথা অনুযায়ী পূর্ণিমার এই বিশেষ রাতে চাঁদের ফুল তৈরি হয়, আর সেই বিশেষ মুহূর্তে একজন জলপরীকে এটি জাদু করে আংটি দেওয়া হবে, আর যে এই আংটি পাবে তার জাদু শক্তি বেড়ে দ্বিগুণ হবে। আর এই বিশেষ আংটি পাওয়ার আশায় তারা অনেক খুশি ছিল। এরপর সিম পরিবর্তন হয়। আমরা জ্যাক এবং লিও নামের দুইটি ছেলেকে দেখতে পাই। তারা বার্মিন দ্বীপে ক্যাপিং করার জন্য এসেছে। সেখানে এসে তারা সমুদ্রের পানিতে জাল ফেলে মাছ ধরছিল। মাছ ধরার সময় রিয়া ও ফারজু পানির নিচে থেকে তাদের জালে মাছ ঢুকিয়ে দিয়ে সাহায্য করছিল। মাছ ধরা শেষ হলে জ্যাক ও লিও দ্বীপে নেমে সেখানে তাঁবু টাঙিয়ে সেখানে ক্যাম্পিং শুরু করে। রাত গভীর হলে দেখা যায় পূর্ণিমার মায়াবী আলো জলপরীদের গোপন আস্তানায় অর্থাৎ মনোপটের উপর এসে পড়েছে। অন্যদিকে হঠাৎ জ্যাকের ঘুম ভেঙে যায় আর সে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসে। সে লক্ষ্য করে সামনের পাথরের মধ্যে থেকে একটি অদ্ভুত উজ্জ্বল আলো বের হচ্ছে। কৌতূহলবশত জ্যাক সেই আলোর কাছে যায় আর সেখানে গেলে পাথরের গায়ে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। জ্যাক যখন ওই চিহ্নটা ছুঁয়ে দেখতে যায় তখনই সে ভারসাম্য হারিয়ে সরাসরি জলপরীদের গোপন আস্তানা অর্থাৎ মনোপটের সেই জাদুকরি পানিতে পড়ে যায়। এই ঘটনা দেখে রিয়া, ফারজু ও সিনহা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের উপর দায়িত্ব ছিল এই পবিত্র জাদুকরি পানি সুরক্ষিত রাখা। কিন্তু জ্যাক সেখানে প্রবেশ করায় সেই পবিত্র পানিগুলো নষ্ট হয়ে গেছে। তো পরদিন সকালে জ্যাককে অচেতন অবস্থায় দ্বীপের পাশে রেখে আসে। জ্যাকের জ্ঞান ফিরলে সে তার বন্ধু লিওকে সেই পাথরের কাছে নিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে গত রাতে এই পাথরের গায়ে একটা অদ্ভুত চিহ্ন দেখেছে। কিন্তু লিও জ্যাকের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর তারা তাদের জিনিসপত্র গুছিয়ে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ওই তিন জলপরী তাদের ফলো করতে থাকে। তারা দেখার চেষ্টা করছিল যে জ্যাকের ভিতরে ওই পবিত্র পানির শক্তি প্রবেশ করেছে কিনা। তারা দূর থেকে লক্ষ্য করে যে জ্যাক এখন পানি নিয়ন্ত্রণ করতে পারছে। জ্যাক নিজেও এরকমটা হতে দেখে অবাক হয়। তখন জ্যাক তার বন্ধু লিওকে তার এই নতুন শক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় আড়ালে থাকা তিন জলপরী তাদের জাদু শক্তি ব্যবহার করে পানির প্রবাহ বদলে দেয়, যার ফলে লিওর সামনে জ্যাক নিজেকে প্রমাণ করতে পারে না। কিন্তু হঠাৎ জ্যাক যখন পানি স্পর্শ করে তখন এক আশ্চর্য ঘটনা ঘটে। জ্যাকের কোমর থেকে নিচ পর্যন্ত মাছের লেজের মতো হয়ে যায়, অর্থাৎ জলপরীদের মতোই। তখন জ্যাক অনেক ঘাবড়ে যায় আর চিৎকার করতে করতে উপরে উঠে আসে এবং সাথে সাথে তার শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এদিকে জলপরীদের নেত্রী অর্থাৎ সিনিয়র জলপরী শারিনা তাদের কাছে আসে আর তাদের জানায় যে তাদেরকে জলপরী সমাজ এবং মুন পয়েন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ বাকি জলপরীগুলো ভাবছে যে তারা তিনজন ইচ্ছাকৃতভাবে জ্যাককে মুন পয়েন্টের পবিত্র পানিতে ফেলে দিয়েছে আর মুন পাওয়ার ব্যবহার করে জ্যাককে জলপরীতে রূপান্তর করেছে। তারপর শারিনা রিয়াকে মুন রিং দিয়ে বলে যে তোমাদের এখন এখান থেকে চলে যেতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। অন্যদিকে জ্যাক আবারও পানিতে নেমে লিওকে তার মাছের লেজের মতো অংশটা দেখায়। তখন লিও নিজের চোখের সামনে তার বন্ধুর এমন অদ্ভুত রূপ দেখে নিজের চোখকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে দ্বীপ থেকে বহিষ্কার হওয়া তিন জলপরী বুঝতে পারে যে তাদের জলপরী সমাজে ফিরতে হলে জ্যাকে ধরে যেভাবেই হোক মুন পয়েন্টে নিয়ে যেতে হবে। তো পরদিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে নিজেকে পরীক্ষা করার জন্য তার পায়ে কিছুটা পানি ঢালে আর মুহূর্তে তার পা অদৃশ্য হয়ে মাছের লেজ বেরিয়ে আসে। ঠিক তখনই জ্যাকের বাবা তার রুমে ঢুকে পড়ে। তখন জ্যাক দ্রুত তার পা চাদর দিয়ে ঢেকে ফেলে। এতে জ্যাকের বাবার কিছুটা সন্দেহ হয় যে জ্যাক কিছু লুকানোর চেষ্টা করছে। যখন তার বাবা চাদরটি সরিয়ে দেয় তখন অদ্ভুতভাবে জ্যাকের পা ঠিক হয়ে যায়, তাই জ্যাক ধরা পড়ে না। অন্যদিকে সেই তিন জলপরী সমুদ্রের উপকূলে চলে আসে আর তাদের জাদুকরি আংটির সাহায্যে মানুষের মতো পা ফিরে পায়। এরপর তারা কৌশলে মানুষের কিছু পোশাক জোগাড় করে এবং জ্যাককে খুঁজতে শহরের দিকে বেরিয়ে পড়ে। তাদের জীবনে এই প্রথমবার মানুষের মতো পা পেয়েছে, তাই তারা মাটিতে তাদের শরীর ব্যালেন্স করতে পারছিল না, তারা বারবার পড়ে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়ে দৌড়ে গেলে তারা তিনজনই মাটিতে পড়ে যায়। মানুষের ঘরবাড়ি দেখে তারা অনেক অবাক হয় আর ভাবতে থাকে মানুষেরা কিভাবে এই ছোট বক্সগুলোর মধ্যে থাকে। এরপর তারা জ্যাককে খুঁজতে খুঁজতে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর বাড়ির ভিতর ঢুকার পর তারা একদম অবাক হয়ে যায়, কারণ সেখানকার জিনিসপত্রগুলো তারা জীবনে কখনো দেখেনি। তাই তারা কৌতূহলী হয়ে সব জিনিসপত্র খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। সিনহা হাত দিয়ে স্পর্শ করতে গিয়ে এটি মিউজিক সিস্টেম চালু হয় আর উচ্চ শব্দের গান বাজতে শুরু করে। তখন তারা তিনজন ঘাবড়ে যায় আর ভাবতে থাকে কিভাবে এটা বন্ধ করবে। এদিকে জ্যাকের বাবা মা বাইরে থেকে ঘরের ভিতরে গানের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনতে পেয়ে তারা ভাবতে থাকে ঘরের ভিতরে কে আছে, কিন্তু তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন সেখানে কাউকে দেখতে পায় না। এখানে দেখা যায় জলপরীগুলো তাদের জাদু শক্তি ব্যবহার করে অদৃশ্য হতে পারে। এরপর জলপরীগুলো সেই ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি ক্যাফে চলে আসে আর সেখানে সজনী নামের একটা মেয়ের কাছ থেকে জানতে পারে যে জ্যাক সমুদ্রে গিয়েছে। এরপর তারা সেই সমুদ্রের দিকে যায়। সেখানে গিয়ে সিনহা তার জাদু শক্তি তারা ব্যবহার করে জ্যাককে তাদের কাছে টেনে আনার চেষ্টা করে, কিন্তু সেই সময় জ্যাক দেখতে পায় সমুদ্রের মাঝে একটি ছোট বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে। তখন জ্যাক দেরি না করে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে
ছোট বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে। দূর থেকে এই দৃশ্য দেখে জলপরীরা বুঝতে পারে যে জ্যাক তার জাদুশক্তি ভালো কাজে ব্যবহার করছে, অর্থাৎ জ্যাক খারাপ মানুষ নয়। এরপরের দিন জ্যাক ও লিও স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু পিছু পিছু রিয়া, ফারজু ও সিনহা স্কুলে চলে আসে। আর সিনহা জ্যাকের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কিভাবে ওই ছোট বাচ্চাটিকে পানি থেকে বাঁচালো সেটা আবারও করে দেখাতে পারবে কিনা। তখন জ্যাক সরাসরি না বলে দেয়, তবে লিও তাদের বলে যে তারা যেন স্কুলে আসে। এরপর তারা লিওর কথা মতো তাদের স্কুলে আসে এবং রিয়ার সাথে ডেভিড নামের একটা ছেলের সাথে পরিচয় হয়। ডেভিড তাদের সঙ্গে নিয়ে বায়োলজি ক্লাসে যায়। ক্লাসের টিচার যখন শরীর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন তখন ঘৃণা ও অস্বস্তিকরের কারণে তাদের তিনজনের শরীর খারাপ লাগতে থাকে। এরপর তারা যখন মাঠের দিকে আসে তখন সেখানে জ্যাক ও লিওকে বসে থাকতে দেখে। তখন তারা তিনজন মিলে তাদের সম্মিলিত জাদুশক্তি ব্যবহার করে জ্যাককে তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, যার ফলে জ্যাক অস্বস্তিকর বোধ শুরু করে। পরিস্থিতি সামলাতে তারা তাদের জাদুশক্তি ব্যবহার করে পাশের একটি ঝরনা থেকে পানি নিয়ে জ্যাকের দিকে ছিটিয়ে দেয়। পানির সংস্পর্শে আসা মাত্রই জ্যাক দৌড়ে লুকিয়ে পড়ে এবং সাথে সাথে তার শরীর থেকে মাছের লেজ বেরিয়ে আসে। তখন জ্যাক তাড়াহুড়া করে সেখানে থাকা টিস্যু পেপার দিয়ে শরীরের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ঠিক সেই সময় লিও ও সজনী সেই রুমে ঢুকে পড়ে এবং লিওর সাথে সজনীও জ্যাকের এই অবস্থা দেখে ফেলে। এদিকে স্কুল প্রিন্সিপাল ফারিয়া এই বিষয় লক্ষ্য করছিলেন। তিনি ওই তিনকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে যে তারা কিভাবে এখানে এলো এবং ঝরনার পানিতে কি করেছে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। তখন ফারিয়া তাদের কাছ থেকে সেই আংটিটি কেড়ে নেয় এবং তাদের তিনজনকে স্কুল থেকে বের করে দেয়। তাদের নিজেদের শক্তি ফিরে পাওয়ার একমাত্র উপায় ছিল ওই আংটিটি, তাই তারা ফারিয়াকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছে যায়। পথের মধ্যে হঠাৎ একটি বিড়াল দেখে তারা ভয় পালিয়ে গেলেও কিছুক্ষণ পর আবারও বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেখানে তারা অনেক জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। আর সিনহা যখন একটি বইয়ে হাত দেয় তখনই একটি গোপন দরজা খুলে যায়। সেই গোপন দরজার পথ অনুসরণ করে তারা ভিতরে ঢুকে আর সেখানে একটি ছোট পুকুর দেখতে পায় যেখানে ফারিয়া ছিল। আর এখান থেকে তারা জানতে পারে ফারিয়াও একজন জলপরী। এরপর ফারজু ফারিয়াকে জানায় যে আপনার স্কুলে একটা ছেলে আছে যার কাছে ভুলক্রমে মুন পর চলে গেছে এবং সেই শক্তি ফেরত নেওয়ার জন্যই তারা এখানে এসেছে। আর সেই সাথে তারা ফারিয়াকে হুমকি দেয় যে সে যদি আংটি ফেরত না দেয় তাহলে স্কুলের সব ছাত্রছাত্রীদের বলে দিবে যে তোমাদের টিচার আসলে একজন জলপরী, তার শরীরে মাছের মতো লেজ আছে। এটা শুনে ফারিয়া ভয় পেয়ে তাদেরকে আংটিটি ফেরত দেয়। এরপর তারা লুকিয়ে লুকিয়ে ফারিয়ার বাসার ওই পুকুরে থাকতে শুরু করে এবং দেখে ফারিয়া সেখানে সমুদ্রের অনেক মূল্যবান ধন সম্পদ লুকিয়ে রেখেছে। হঠাৎ সেখানে ফারিয়া চলে আসে আর তাদেরকে সে সেখান থেকে বের করে দেয়। তো পরের দিন সকালে সিনহা একাই জ্যাকের বাড়িতে যায়। অন্যদিকে দেখা যায় ফারজু ফারিয়ার বাসা থেকে কিছু সোনার মুদ্রা চুরি করে এনেছিল। মুদ্রা বিক্রি করে পাওয়া টাকা নিয়ে রিয়া সহ একটা শপিং মলে যায়। সেখানে গিয়ে তাদের সাথে সজননীর দেখা হয়। নতুন নতুন ড্রেস দেখে তারা একে একে ড্রেস ট্রায়াল দিতে থাকে। অন্যদিকে সিনহা জ্যাকের কুকুরের রশি কেটে নৌকায় করে পুকুরের মধ্যে ছেড়ে দেয়। আসলে সিনহার পরিকল্পনা ছিল যে জ্যাক কুকুরটাকে বাঁচাতে পানিতে নামলে তার শরীর থেকে জাদুশক্তি কেড়ে নিবে, কিন্তু জ্যাক পানিতে না নেমেই তার জাদুশক্তির ব্যবহার করে নৌকাটিকে নিজের কাছে টেনে আনে। এরপর জ্যাক এটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে গেলে তার পিছু পিছু সিনহাও চলে যায়। সিনহা পরিকল্পনা করে যে জ্যাকের গায়ে পানি ঢেলে দেবে, কিন্তু হঠাৎ এটি মেয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টো তার গায়ে পানি পড়ে যায়। তখন সে দ্রুত একই রুমে দৌড়ে গিয়ে নিজের শরীর শুকানোর চেষ্টা করে, কারণ শরীরে পানি থাকলে তার মাছের লেজ বেরিয়ে আসবে। অন্যদিকে ফারজু আর রিয়াকে দেখা যায় এটি জুতার দোকানে। এখানে ফারজু এক জোড়া জুতা পছন্দ করে, কিন্তু ওই জুতাটাও আবার রিয়া পছন্দ করে। এই এক জোড়া জুতা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তাদের এই বিশৃঙ্খলা দেখে শপের মালিক তাদেরকে মার্কেট থেকে বের করে দেয়। মার্কেট থেকে বেরিয়ে তারা সিনহাকে খুঁজতে খুঁজতে রেস্টুরেন্টে চলে আসে আর সেখানে এসে দেখে সিনহা জলপরীতে পরিণত হয়েছে এবং তার চারদিকে অনেক পানি জমে আছে। তখন রিয়া বুদ্ধি খাটিয়ে বাইরে গিয়ে রেস্টুরেন্টের একটা টেবিলে বসে জোরে জোরে গান গাইতে শুরু করে, যাতে করে সকলে তার দিকে আকৃষ্ট হয়। আর এই সুযোগে ফারজু সিনহাকে নিয়ে কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা ফারিয়ার বাড়িতে চলে আসে আর তার কাছে আগের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তারা তিনজনই কথা দেয় যে তারা আর কখনো তাকে জ্বালাতন করবে না। তাদের অনুশোচনা দেখে ফারিয়া অনেক নরম হয়ে যায় আর তাদেরকে জানায় যে তোমরা চাইলে এখানে থাকতে পারো। এতদিন পর তারা নিজস্ব একটা আস্তানা পেয়ে অনেক খুশি হয়। তো পরের দিন সকালে ফারিয়া একটা মিটিং এ যাওয়ার জন্য তৈরি হয়। মিটিং এ যাওয়ার আগেই সে তিনজনকে সতর্ক করে দেয় যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই তারা যেন বৃষ্টির সময় বাসায় না থাকে, অর্থাৎ তারা যেন সমুদ্রে ফিরে যায়, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে তাদের শরীরে এক ধরনের ভাইরাস আক্রমণ করবে, যার ফলে তারা তাদের নিজের রূপ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারবে না। ফারিয়া চলে যাওয়ার পর ফারজু সেই বেসমেন্টের পুকুরে চলে যায়, কিন্তু রিয়া আর সিনহা ঘরের মধ্যেই থেকে যায়। সিনহা রিয়াকে বলে যে বৃষ্টি আসার সময় তারা সেই আংটির পাওয়ার ব্যবহার করে বৃষ্টি থামিয়ে দেবে। অন্যদিকে জ্যাকের বাবা জ্যাকের কাছে এসে তাকে ক্যাম্পিং এ যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু জ্যাক জানতো তার শরীরের সংস্পর্শে পানি আসলে তার মাছের লেজ বেরিয়ে পড়বে, তাই সে বাইরে যেতে চাচ্ছিল না। তখন জ্যাক তার বন্ধু লিওকে ফোন করে একটা বুদ্ধি বের করতে বলে। এরপর লিও জ্যাকের বাসায় এসে তার বাবাকে মিথ্যা কথা বলে যে জ্যাক খুব অসুস্থ, তাই সে আজ ক্যাম্পিং এ যেতে পারবে না। এরপর জ্যাকের বাবা জ্যাককে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিয়া ও সিনহা সেই আংটির সাহায্যে বৃষ্টি থামানোর চেষ্টা করে, কিন্তু এতে আরো ঝামেলা বাড়ে। বৃষ্টি থামার বদলে সেখানে তুষারপাত শুরু হয়। এরপর তাদের জাদু শক্তি ব্যবহার করে সবকিছু আগের মতো করে ফেলে, কিন্তু কোনোভাবে বেসমেন্টের পুকুরের পানি আগের অবস্থায় ফিরে আনতে পারছিল না। ফারজু সেই সময় পুকুরের নিচে বরফ স্তরে আটকে পড়ে আর কোনো উপায় না দেখে রিয়া ও সিনহা বেসমেন্ট থেকে বাইরে চলে আসে। সেই সময় তারা লক্ষ্য করে যে তাদের সারা শরীরে লাল
লাল রঙের স্তরণ পড়ে যাচ্ছে এবং সেই জায়গাগুলো প্রচন্ড চুলকানি শুরু করা হয়েছে। ঠিক সেই সময় রুমে থাকা একটি টেলিফোন বেজে ওঠে। এরপর রিয়া কৌতূহল বশত সেই টেলিফোনের একটি বোতাম চেপে দেয় এবং সাথে সাথে ফোনের অপর প্রান্ত থেকে হ্যালো হ্যালো শব্দ শুনতে পায়। তাদের কাছে এটা অদ্ভুত জাদুকরী বিষয় লাগছিল, কারণ তাদের সামনে কাউকে দেখতে পাচ্ছিল না, অথচ তারা তৃতীয় ব্যক্তির কথা শুনছে। ফোনের অপর পাশ থেকে ডেভিড জানায় যে সে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে। তখন রিয়া জানায় যে ফারিয়া বাসায় নেই। ফারিয়া হচ্ছে আমাদের আন্টি। অন্যদিকে জ্যাকের অসুস্থতার খবর পেয়ে জ্যাকের মা তাকে চেক করতে আসে। চেক করার পর জ্যাকের সুস্থতা দেখে জ্যাকের মা অবাক হয় আর তাকে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডেভিড যখন খাবার দিতে ফারিয়ার বাসায় আসে তখন সেখানে রিয়া ও সিনহার শরীরে সেই চিহ্নগুলো দেখতে পায় এবং দ্রুত জ্যাকের বাবাকে কল করে ডেকে আনে। আসলে তিনি ছিল একজন ভালো মানের ডক্টর, কিন্তু তিনি পরীক্ষা করে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটা কোনো ধরনের রোগ আর কিভাবেই বা হলো। অন্যদিকে বেসমেন্টের পুকুরে থাকা ফারজু কোনো মতে বরফের স্তর ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার গায়েও তুষার লাগার কারণে তার শরীরের অবস্থা বাকিদের মতো হয়ে যায়। তখন ফারজু ফারিয়াকে ফোন করে সব ঘটনা জানায়। তখন ফারিয়া তাদের বলে বেসমেন্টে লুকানো একটা বিশেষ ঔষধ আছে যার নাম চিত্রলা পাউডার, সেই ওষুধটি খুঁজে নিজেদের গায়ে লাগিয়ে নাও। তখন ফারজু অনেক খোঁজাখুঁজি করে সেই পাউডারটি খুঁজে পায় এবং তাদের সবার গায়ে লাগিয়ে নেয়। ঔষধটি তাদের শরীরে লাগানোর সাথে সাথে তাদের শরীরের লাল দাগগুলো মুছে যায়। মনে হচ্ছিল তাদের কোনো অলৌকিক শক্তির মাধ্যমে সুস্থ করা হচ্ছে। তাদের এভাবে সুস্থ হতে দেখে জ্যাকের বাবা এবং ডেভিড অনেক অবাক হয়ে যায়। জ্যাকের বাবা বাড়িতে ফিরে দেখেন জ্যাক একদম সুস্থ আছে। অন্যদিকে ফারিয়া বাড়িতে ফিরে সেই তুষার বৃষ্টির মধ্যে পড়ে যায় এবং সে জলপরীতে রূপান্তর হয়। এসব ঘটনার পর রিয়া, ফারজু ও সিনহা সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনো রকম বোকামি করবে না। তারা এবার ঠিক করে জ্যাকের সাথে বন্ধুত্ব করবে। পরদিন জ্যাক ও লিও যখন একসাথে খাবার খেতে বসে তখন সেখানে ফারজু চলে আসে আর তাদের সঙ্গে খাবার নিয়ে কথা বলে, কিন্তু জ্যাক তাকে অতটা গুরুত্ব দেয় না, তাই ফারজু সেখান থেকে চলে যায়। এদিকে লাইলা জ্যাকের সেই খাবারের বক্স নিয়ে জ্যাকের বাড়ির দিকে রওনা হয়। জ্যাক বাড়িতে এসে দেখে তারা তার রুমে ঢুকে পড়েছে। তখন সে দেখতে পায় সিনহা ও রিয়া তার রুমে থাকা জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখছিল। জ্যাকের ঘরে রিয়া জ্যাকের সঙ্গে তার রুমের জিনিসপত্রগুলো নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ফারজুকে, যে কিনা ডেভিড এবং তার ভাই ডিডোর মাছ ধরা জাল থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে জালে আটকা পড়ে যায়। জালে আটকা পড়ার সাথে সাথেই সে তার বাকি বন্ধুদের সংকেত দেয় যে সে বিপদে পড়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা জ্যাকে সহ দ্রুত নদীর পাড়ে চলে আসে। সিনহা লক্ষ্য করে ফারজু পানির নিচে জালের মধ্যে আটকা পড়েছে, তাই তাকে বাঁচাতে সে দ্রুত পানিতে নেমে পড়ে। এদিকে জ্যাক মৎস্য বিভাগকে কল করে জানায় তাদের জালে একটা ডলফিন আটকা পড়েছে। জ্যাক তার জাদু শক্তির মাধ্যমে ডিডোর বোর্ডের চাবি অন করে দেয়, যার ফলে বোর্ডটি তার নিয়ন্ত্রণে ছিল না। আর এই সুযোগে সিনহা ফারজুকে জাল থেকে মুক্ত করে। ফারজুকে মুক্ত করার পর তারা দুজনে পানির মধ্যে ডলফিনের মতো শব্দ করতে থাকে। তো পরদিন জ্যাক তার বাড়ির পুলে সাঁতার কাটছিল, তখন হঠাৎ সেখানে সজনী চলে আসে। ডেভিড সজনীকে দেখা মাত্রই তাকে জোর করে অন্য জায়গায় নিয়ে যায়। তখন সজনী জানায় সে জ্যাককে নিয়ে অনেক চিন্তিত আছে, কারণ ইদানিং জ্যাক একা একা থাকতেছে। তাই সজনী একটা সুইমিং পার্টির আয়োজন করেছে এবং সেখানে জ্যাককে আমন্ত্রণ করার জন্য এখানে এসেছে। তখন লিও দ্রুত জ্যাকের কাছে গিয়ে সবকিছু জানায়, কিন্তু এটা শুনে জ্যাক প্রচন্ড রেগে যায়, কারণ সে কোনোভাবে পানির সংস্পর্শে যেতে চায় না। অন্যদিকে রিয়া, ফারজু ও সিনহা জ্যাককে খুঁজতে খুঁজতে সেই ক্যাফে চলে আসে। সেখানে তারা জ্যাককে খুঁজে পায় না, কিন্তু ডেভিডের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন ডেভিড তাদের তিনজনকে সেই সুইমিং পার্টিতে ইনভাইট করে। পার্টির কথা শুনে তারা তিনজন বেশ এক্সাইটেড হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সেখানে গেলে জ্যাকের আরো কাছাকাছি যেতে পারবে। এরপর সিন পরিবর্তন হয়ে সেই সুইমিং পার্টির জায়গায় চলে যায়। সেখানে সজনী জ্যাককে তার সাথে সুইমিং করার জন্য অফার দেয়, কিন্তু জ্যাক কোনোভাবেই রাজি হয় না। অন্যদিকে লিও ফারজুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং ফারজুও লিওর সাথে বন্ধুত্ব করে নেয়। ডেভিডও সিনহার সাথে বন্ধুত্ব করে ফেলে। এদিকে রিয়া যখন জ্যাকের সাথে কথা বলতে শুরু করে তখন সজনী তাদের দেখে ফেলে। এতে সে অনেক রেগে যায় এবং লিওর কাছে গিয়ে বলে তাকে জ্যাক ঠকাচ্ছে। এই বিষয়ে লিও জ্যাকের সাথে কথা বললে জ্যাক জানায় সে শুধু রিয়ার সাথেই কথা বলেছে আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু লিও তার কোনো কথা না শুনে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। তখনই সেখানে সেই তিন জলপরী চলে আসে আর জ্যাকের আসল রূপ দেখে ফেলে। জ্যাক পুল থেকে উঠে সেই তিন জলপরীর কাছে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলে। এতে জলপরীগুলো মনে মনে অনেক খুশি হয়, কারণ তাদের কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে। তো সেই দিনের রাতে জ্যাক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখতে পায় সে আবারও সেই মুন পয়েন্টে অর্থাৎ জলপরীদের গোপন আস্তানায় পড়ে যাচ্ছে। তাই পরদিন সকালে জ্যাক ফারিয়ার বাড়িতে আসে এবং সে তিন জলপরীর সঙ্গে দেখা করে স্বপ্নে ঘাটে যাওয়া বিষয়টি শেয়ার করে। তখন ফারজু জানায় আজ পূর্ণিমা, তাই যদি সে কোনোভাবে পূর্ণিমার চাঁদের আলো থেকে দূরে থাকতে পারে তাহলে হয়তো তার ভেতরের শক্তি শেষ হয়ে যাবে এবং সে পুনরায় স্বাভাবিক জীবন ফিরে পাবে। এটা শুনে জ্যাক অনেক খুশি হয় এবং সেই তিন জলপরীকে সঙ্গে নিয়ে জ্যাক তার বাড়িতে আসে। বাড়িতে আসার পর তারা সকলে মিলে তার রুমটা মডিফাই করতে শুরু করে, অর্থাৎ ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয় যাতে চাঁদের একটুও আলো তার ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু রাত গভীর হবার সাথে সাথে তাদের এই প্ল্যান বেহেশতে যায়। জ্যাক নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং চাঁদের আলোতে সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে। সাঁতার কাটতে কাটতে সে সরাসরি বার্মিন দ্বীপে চলে যায় এবং সেখানে সেই জাদুকরী পাথরগুলো খুঁজতে থাকে। রিয়া তাকে আটকাতে গেলে নিয়ন্ত্রণহীন জ্যাক তাকে আঘাত করে, কিন্তু জ্যাক যখন সেই জাদুকরী পাথরের কাছে পৌঁছে যায় তখন অনেক দেরি গেছে, অর্থাৎ পূর্ণিমার প্রভাব তখন শেষ হয়ে গেছে। তো পরদিন সকালে জলপরীগুলো জ্যাককে গতরাতের কথা জিজ্ঞেস করলে জ্যাক জানায় যে তার কিছু মনে নেই। তবে এখানে জানা যে জ্যাকের জাদুকরী শক্তি বেড়ে গেছে, সে এখন অদৃশ্য হতে পারছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এখানে ফারিয়া সকলকে সতর্ক
সতর্ক করে যে তারা যদি জ্যাককে না আটকাতে পারে তাহলে তার শক্তি বাকি জলপরীদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তাই তাদের এখন নতুন বড় কোনো পরিকল্পনা করতে হবে। এদিকে সজনী এসে জ্যাককে জানায় যে তাদের পরীক্ষা চলে এসেছে, কিন্তু তার পুরো সিলেবাস এখনো বাকি, হয়তো সে স্কলারশিপ হারাবে। এটা শুনে জ্যাকের অনেক খারাপ লাগে। এরপর জ্যাক সজনীকে সাহায্য করার জন্য তার অদৃশ্য শক্তি ব্যবহার করে প্রিন্সিপালের কক্ষে ঢুকে পড়ে এবং প্রশ্নপত্র ছবি তুলে নেয়। কিন্তু তখনই সেখানে প্রিন্সিপাল ফারিয়া চলে আসে। জ্যাক নিজেকে অদৃশ্য করে রাখলেও ফারিয়া তাকে দেখে ফেলে, কারণ ফারিয়াও একজন জলপরী ছিল। এরপর জ্যাক প্রশ্নপত্রের ছবিগুলো সজনীকে পাঠিয়ে দেয়, কিন্তু পরীক্ষা শুরু হলে দেখা যায় যে প্রশ্নপত্র পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আসলে ফারিয়া তার অফিস কক্ষে জ্যাককে দেখার ফলে তখনই সব প্রশ্ন চেঞ্জ করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় সেই 3 জলপরী আলোচনা করতেছে। তখন রিয়া জানায় যে তাদের এখন অন্য কিছু ভাবতে হবে। জ্যাককে নিজেদের কন্ট্রোলে আনার জন্য তারা একটা জাদুকারী শঙ্কর ব্যবহার করার পরিকল্পনা করে, যেটা যে কাউকে সম্মোহিত করতে পারে। তো এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ক্যাফেতে চলে আসে এবং সিনহা এসে জাদুকরী শঙ্করটি বাজাতে শুরু করে। কিন্তু ঘটেছে এক চরম বিপত্তি। শঙ্করটি জ্যাকের জন্য বাজানো হলেও ওর প্রভাব পড়ে ডেভিডের উপর। এর প্রভাব এতটাই তীব্র হয়ে যায় যে ডেভিড নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিনহার প্রতিটি কথা পুতুদের মতো মেনে চলতে শুরু করে। ডেভিডের এমন আচরণ দেখে ফরজু ও রিয়া অনেক বিরক্ত ও লজ্জিত হয়, কিন্তু তারা জানতো না যে কিভাবে এই প্রভাব কাটানো যায়। এই সমস্যার সমাধান জানার জন্য তারা ফারিয়ার কাছে চলে আসে। তখন ফারিয়া তাদের পরামর্শ দেয় যে সমুদ্রের গভীরে একটি বিশেষ সংকট আছে, সেই বিশেষ সংকটটি তাদেরকে খুঁজে আনতে হবে। ফারিয়ার কথা মতো তারা সংকটটি খুঁজে নিয়ে আসে এবং ক্যাফেতে গিয়ে সেই সংকটটি বাজানোর সাথে সাথেই ডেভিড তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সম্মোহন থেকে মুক্তি পেয়ে ডেভিডের মনে পড়ে আজ তার পরীক্ষা, তাই সে দ্রুত প্রিন্সিপাল ফারিয়ার কাছে গিয়ে অনুরোধ করতে থাকে যে তাকে পরীক্ষাটা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। তখন ফারিয়া জানায় সে যেন আগামী সপ্তাহে চলে আসে, কারণ সেই দিন একটা বিশেষ পরীক্ষা হবে আর যেখানে সে অংশগ্রহণ করতে পারবে। ফারিয়া আরও জানায় যে ওই পরীক্ষা পরবর্তী সেমিস্টারের প্রশ্ন দেওয়া হবে, যা তার জন্য একটা বড় সুযোগ। তখন ডেভিড রাজি হয়ে যায় এবং খুশি মনে বাড়ি ফিরে যায়। আর এর সাথে জলপরীদের রোমাঞ্চকর গল্পের প্রথম পার্টি এখানেই শেষ হয়ে যায়। এটি একটি ওয়েব সিরিজ, তাই এক পার্টে দেওয়া সম্ভব না। এর পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পার্ট ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।